শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। কটা বাজে এখন? ৮টা বাজে। অফিস থেকে বাড়ি এসে পৌঁছেছি 7:30টায়। কারণটা বলছি। কারণ আমার জীবনের দৈনন্দিন জীবনের আ ঘটনাগুলো তোমাদের সঙ্গে যুক্ত থাকে। আমি ব্লক করতে পারি না। যার জন্য বলতে পারি না। তাই কন্ট্রোভার্সি ১ম এ একটু বলে দিই। আজকে শুক্রবার, সপ্তাহের শেষ উইকেন্ডে। এবার তাই তো বলে নাকি? আজকে হচ্ছে এই শুক্রবারের পরে ২ দিন ছুটি। তারপরে সোমবার। তা আমাদের ২ জন ম্যাডাম রিটায়ারমেন্ট করেছে। জানুয়ারির ৩১ তারিখে তাদের শেষ ডিউটি আরকি। এই মাসের মধ্যেই আমি তাদের রিটায়ারমেন্টের কাগজ, টার্মিনাল বেনিফিটের যে পেপারস আমি আগামী সোমবার জমা দিয়ে দেব। বিগত ডিসেম্বরের ২৪ সালের কোনো পেন্ডিং কেস রাখিনি আমি। কাজের জায়গায় আমি একদম পাংচুয়াল। যাই হোক, রবিবারে পিকনিক আমাদের অফিসের। আমার একজন এক্সটেনশন অফিসার আছে ম্যাডাম। আমি যেকোনো রিপোর্ট তৈরি করলে তিনি সিগনেচার করলে বিডিও সাহেব সিগনেচার করে। আজকে আমার যত দেরি হোক, আমি সমস্ত পেপারস কমপ্লিট করে মেমো নাম্বার ফেলে তবেই এসেছি। কারণ রবিবারে পিকনিক, সোমবারে আমাকে কৃষ্ণনগর যেতে হবে রিপোর্ট জমা দিতে। অতএব যত দেরি হোক, তত দেরি হলেও আমাকে কাজ শেষ করে আসতে হয়েছে। তোমরা হয়তো জানো না, সবাই জানে রাজ্য সরকারের কর্মচারীরা অনেক ফাঁকি দেয়। আমাদের অফিসে এমন এমন কর্মচারী আছে তারা রাত ৯টা পর্যন্ত কাজ করে। ইলেকশন ছাড়া। ইলেকশনের সময় তো আমাদের সবারকে রাতে করতে হয়, কিন্তু ইলেকশন ছাড়াও আমি যে আমার এডুকেশন ডিপার্টমেন্টের যে মিড ডে মিল সেকশনটা, সেখানে একটা ছেলে, খুব ট্যালেন্টেড ছেলে, সরকারি চাকরি পায়নি, বিডিও অফিসে কন্ট্রাকচুয়ালে চাকরি করে। বলছে, আমি বলছি, কখন বাড়ি যাবা গো? বলছে রাত ৯টায়, সবার লাস্টেও যায়। তা যাই হোক, এইটুকু বললাম। তা আজকে আমি ভিডিও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। তা দেখলাম গরম গরম মানে গরম লোহাকে গরম গরম হাতুড়ির বাড়ি দিতে হয়, না হলে তার কোনো ইমেজ থাকে না, লোহাটা ঠিক আয়ত্তে আনা যায় না। আমি আজকে ৩টে বিষয় নিয়ে মূলত কথা বলবো। দুটো বিষয় হচ্ছে প্রিয়ার দুটো বিষয়, আর লাস্ট আমি বলবো অবশ্যই ম্যাডাম। যাই হোক, প্রথমে বলি, প্রিয়া এবং অভিজিতের ভিডিওটি দেখলাম, অফিস থেকে আসার পথে দেখলাম। অভিজিৎ সেখানে ক্লারিফিকেশন দিয়েছে কেন ১২ দিন বাড়ি ছিল না। সব থেকে বড় কথা, অভিজিৎকে ক্যামেরায় দেখে ভালো লেগেছে আমার। যাই করুক, সে নেশা করুক, যা করুক, সে প্রিয়ার স্বামী। আর একজন প্রেগনেন্সি মাদারের পাশে তার হাজবেন্ড না থাকলে তার দুনিয়া অন্ধকার হয়ে যায়। প্রিয়া যতই বলুক যে তোমাকে আমি কাজের জন্য মিস করিনি, আমি বিশ্বাস করি না। প্রেগনেন্সি মেয়েদের মায়ের থেকে স্বামীকে প্রয়োজন বেশি, সব সময়, প্রতিটা পদক্ষেপে। আর প্রিয়ার তো সৌভাগ্য, প্রিয়ার বর সরকারি চাকরি করে না, সব সময় কাছে থাকতে পারে, অন্যান্য কাজ করে। যাই হোক, তারপরে বলি, যে মেয়েটি, যে বা যারা প্রিয়ার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, সত্যি তাদের শাস্তি হওয়া উচিত। আমি অভিজিতের সঙ্গে একমত। প্রিয়া যতই নমনীয়তা দেখাক, আমি অভিজিৎকে বলবো, প্রিয়ার চরিত্র নিয়ে যারা হনন করছে তাদের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নাও। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও টু ভিডিও করব। ভিডিওর মধ্যে বলা কথা, বলা দেখা কাজকে আমরা বিশ্লেষণ করব। তার মানে এই নয় ভিডিওর বাইরে কে আমাকে কে কমেন্ট করবে সেটা নিয়ে ভিডিও করতে বসে যাব না। চারিত্রিক যদি খারাপ নষ্ট দিকটা প্রিয়া দেখাতো, তাকে নিয়ে বলতাম। যখন যে দেখাচ্ছে তাকে বলেছি। আমার কাছে ওই কমেন্ট কবে এসেছে? ৩টে কমেন্ট, নোংরা কমেন্ট, ওই আরেকজন ক্রিয়েটারের হাজবেন্ডকে নিয়ে। আমি পাত্তা দিইনি, আমি সেগুলো ডিলিট করে দিয়েছি। কারণ আমি ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি। এটাই বলবো যে অভিজিৎ, তুমি অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নাও। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে পরিচয় দিয়ে যার তার নামে যা তা মিথ্যে বদনাম নোংরা করব, সেটা কন্ট্রোভার্সি জোনটাকে নষ্ট করা বলে। তারপরে আসি প্রিয়ার তৃতীয় পয়েন্টে। কি খুঁজি? কি খুঁজি? উঁচা জায়গায় খুঁজি আমাদের প্রিয়া ব্লগার প্রিয়াকে। উঁচু জায়গায় খোঁজার মানে হচ্ছে আকাশের তারা খোঁজা। আর আমরা মানুষরা যখন তারা খসা কিংবা তারা দেখি, তখন কোনো মানুষের সঙ্গে সেটা জুড়তে পারি না। তা প্রিয়া একটা শর্ট ভিডিও বলেছে ও হচ্ছে সোশ্যাল ইনফ্লুয়েন্সার।
হ্যাঁ, তোমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, সমাজকে তোমরা শিক্ষা দাও, ভালো শিক্ষা, অবশ্যই ভালো শিক্ষা। কিন্তু তুমি তোমার ভিডিওগুলো একবার করে দেখে নিও তো, যে তুমি সঠিক ইনফ্লুয়েন্সার কিনা, সঠিক ইনফ্লুয়েন্সার কিনা। তুমি বলছো যারা আমাকে নিয়ে সমালোচনা করছো তারা কোনোদিন ওপরে উঠতে পারবে না, আমরা উপরে উঠবো না। আর তুমি থাকবে ওপরে, আমরা তোমাকে এইভাবে দেখবো। তা তুমি একজন ইউটিউবার, তুমি একজন বড় ব্লগার, তোমার চ্যানেল দাঁড়িয়েছে, আমাদের চ্যানেল হয়তো অত বড় না, কিন্তু জানো তো তোমার যে অহংকারের কথাটা তুমি বললে, এই অহংকারটা তোমার সাজে না। একজন, একটা নাগরিক, সে ছেলে হোক মেয়ে হোক, সে যদি তার কেরিয়ার তৈরি করার জন্য যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা কোনো সমাজ মানে সেবামূলক কাজে যদি সে ব্রতী হয়, তারাও একটা জায়গায় ওঠে, তাদেরও মানুষ শ্রদ্ধা করে, তাদেরও মানুষ শ্রদ্ধা করে। সোশ্যাল মিডিয়ায় কাজ করলে তারা নোংরামি করে না, তাদেরও মানুষ ভালোবাসে। ভালো না বাসলে তোমাদের ভিডিও দেখে এত ভিউ দিত না। কিন্তু তুমি এটা বলতে পারো না যে তুমি ওপরে থাকবে, আমরা নিচে থেকে তোমাকে দেখব। এত অহংকার করো না। কিছু কিছু কথা তোমার এত অহংকার, যেটা তোমার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তোমাকে আমি সত্যি না কিছু বলতে চাই না, কষ্ট লাগে, কিন্তু তোমার কিছু কথা যেটাকে সমর্থন করতে পারি না, সেটা নিয়ে তো বলতে আসতে হবেই। তোমরা ব্লগার, তোমরা অনেক কষ্ট করে ব্লগ করো, চারটিখানি কথা না সেটা। আমাদেরও একটা করে ব্লগ চ্যানেল আমার ছিল, এখন আমি চালাতে পারি না, অভিজিৎ যেটা বললো। দেখো, ব্লগ করতে সবারই ভালো লাগে। তোমরা যে সময় ভাইরাল হয়েছিলে না, এত কম্পিটিশন ছিল না। তুমি যে ট্যালেন্ট নিয়ে ভিডিও করো, সেই ট্যালেন্ট অনেকেরই আছে, অনেকেরই আছে, কিন্তু আমরা তাও কখনো বলতে পারি না যে আমাকে তুমি নিচ থেকে দেখবে। তুমি স্ট্রাগল করার কি দেখেছো বলো তো? ওয়াইটি একটা প্ল্যাটফর্ম দিয়েছে মেয়েদের, কি ছেলেদেরই, ভিডিও করে নিজের লাইফস্টাইল দেখিয়ে ইনকাম করা, করছে, অসুবিধা নেই, তুমিও করছো। যাই হোক, তুমি যে অহংকারটা দেখালে আমার ভালো লাগলো না, সেই জন্য বলতে এলাম। এবার আসি অভিজিতের কথা। সোশ্যাল ইনফ্লুয়েন্সার সমাজে, সমাজকে অনুপ্রাণিত করে। তা দেখো, অভিজিৎ একটা কথা বলল, 100 জনের মধ্যে 90 জন নাকি ড্রিঙ্ক করে। তাহলে ওকে মাতাল বললে, জানি না কি মাতাল বলেছে, ওকে মাতাল বললে তাহলে সমাজের সব লোক মাতাল হয়ে যায়। দেখো অভিজিৎ, তোমার এই আর মেয়েদের মধ্যে নাকি 60% ড্রিঙ্ক করে। এবার বলি অভিজিৎ, মাতাল কাকে বলে? যারা ড্রিঙ্ক করে রাস্তায় মাতলামো করে তাদের মাতাল বলে, যারা রেগুলার ড্রিঙ্ক করে তাদের মাতাল বলে, যারা মদ ড্রিঙ্ক করে বউ পেটায়, ঘরের জিনিসপত্র নষ্ট করে, তাদের মাতাল বলে। আশা করি তুমি তেমন নও। তবুও একটা কথা বলি, আজকে তোমার এই পরিস্থিতি, তোমার এই এই বিষয়টাকে প্রিয়া সোশ্যাল করে একদম ভুল করেছে, একদম ভুল করেছে। কারণ স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, দুজন দুজনকে ভালোবাসার মানুষ। তোমাকে শিক্ষা দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় এসে তোমার নেশা নিয়ে কথা বলাটা একদম উচিত হয়নি। আজকে তুমি যে কথাগুলো শুনছো, একমাত্র প্রিয়ার ক্যারেক্টার বাদ দিয়ে ওই কথা না, তুমি এই যে ড্রিঙ্ক করা নিয়ে যে কথাগুলো শুনছো, এর জন্য তোমার বউ দায়ী। কারণ এটা সোশ্যাল না করে অন্যভাবেও ম্যানেজ করতে পারতো, পারতো। তুমি কি নেশা ছাড়তে পেরেছো? তুমি কি ছাড়তে পেরেছো? প্রিয়া তোমাকে বারবার জিজ্ঞেস করছিল, তুমি কিন্তু মন থেকে বলনি যে তুমি শুধরে গেছো, মন থেকে বলনি, কারণ তুমি শুধরে যাওনি। তোমার রাগ হয়েছিল, তুমি বাড়ি থেকে চলে গিয়েছিলে, যখন মনে পড়েছে ছেলের কথা, বউয়ের কথা,
আর যে আসছে তার কথা তুমি চলে এসেছো, ভালো কথা। আমিও ব্যক্তিগত তোমাদের এক ফ্রেমে দেখতে চাই, কিন্তু এই ব্যাপারটা সামাজিকভাবে কিভাবে মানুষকে শিক্ষা দেবে? কিভাবে শিক্ষা দেবে? প্রিয়া তোমাকে বলেছে যে তুমি যদি তোমার এই দোষ ছাড়তে না পারো তুমি আসবে না, আসবে না। তুমি সেই কথা শুনে গ্রামের বাড়িতে 12 দিন থেকেছো। আমি পরে বিশ্বাস করেছি যে হ্যাঁ তুমি ছিলে না। আমি এখনো বিশ্বাস করি তুমি ছিলে না। তোমাদের কথাই মেনে নিলাম তুমি গ্রামের বাড়িতে ছিলে। তাহলে আজকে যে ভিডিওটা তুমি করলে, সেই ভিডিওটা তোমার ছেলে বড় হয়ে যদি দেখে যে বাবা বলেছে যে পুরুষরা 90% ড্রিংক করে, তাহলে তোমার ছেলেও একদিন ড্রিংক করবে এবং বলবে বাবা তো বলেছে 90% মানুষ ড্রিংক করে, বলবে। এই যে ধূমপান করা, ড্রিংক করা, এটা সব বংশে হয় না, 90 না। সব পরিবারে এটা হয় না। আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই একটু পান খেতেন, আর কিছু না। আমার ভাসুর, আমার দেওর, এরা কোনোদিন নেশার কিছু ছুঁয়ে দেখেনি। আমার হাসব্যান্ড আর আমার মেজ ভাসুর এরা মাঝে মাঝে সিগারেট খেত, সময়ে অসময়ে। কোনোদিন বাড়িতে খায়নি। আমাদের বাচ্চারা কোনোদিন দেখেনি তার বাবা সিগারেট খাচ্ছে। আমার সামনে কোনোদিন খায়নি। আমার বাবাকে কোনোদিন আমরা ধূমপান করতে দেখিনি। আমার ভাই কোনোদিন আমাদের বাড়িতে ও ধূমপান করে কিনা আমরা জানি না। তবে বুঝতে পারি মাঝে সাঝে একটা খায়। এরকম অনেক পরিবার আছে তাদের বাড়িতে এরকম নেশা চলে না। তুমি বলে দিলে 90% পুরুষ এরকম ড্রিংক করে। তোমার এই বলার রাইট আছে? এই বলার রাইট আছে? তুমি নেশা করছো করো। তোমার সঙ্গে আর কারা নেশা করছে সেটা তুমি বলতে পারো না? এই অধিকার তোমার নেই। শখ করে যারা অনুষ্ঠান উপলক্ষে একটু খায় তাদের নেশাখোর বলা যায় না। আর তোমার বউ তোমাকে টোটালি নেশা আসক্ত হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে। তাহলে কেউ যদি তোমাকে মাতাল বলে তুমি রাগ করছো কেন? তোমার বউ সেই রাস্তাটা করে দিয়েছে। মানে এমন নেশাগ্রস্ত তুমি যে তোমাকে বাড়ি থেকে বার করে চলে যেতে বলা হয়েছে। কোন স্বামী যদি তার বউকে বলে তুমি এই কাজ না করলে বাড়ি থেকে বের 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 হয়ে যাও, তুমি নিজেকে না শুধরে আসবা না, তার বিরুদ্ধে 498 এ কেস হয়। তাহলে তোমাকে যে তোমার বউ বাড়ি থেকে চলে যেতে বলল, এর বিরুদ্ধে কোনো কেস হয় না? কেস হয় না, তাই না? আজকে প্রিয়া সব ভালো। কিন্তু ওর বুদ্ধি, ও যেটা ভাবে যেটা ঠিক, আমি ঠিক করছি, ওর জায়গা থেকে ও নড়ে না, এক চুলও নড়ে না। ও আমাদের সেটা ঘাড় ধরিয়ে মানিয়ে নেবে না, কোনোদিন মানব না। তোমাকে যারা মাতাল বলছে তার জন্য দায়ী হচ্ছে তোমার বউ। কমেন্ট গুলো দেখেছো? তোমাদের ভিডিওর কমেন্ট গুলো দেখেছো? আজকে ওয়াইটিতে পাবলিকের ভালোবাসা পেয়ে তোমরা একটা জায়গা করে নিয়েছো ভাই। এটা তোমাদের এমন কিছু ক্রেডিট না যে তুমি পড়াশোনা শিখে একটা ভালো জব করে তুমি সমাজের উপকারে লাগছো না। তুমি তোমার দৈনন্দিন কাজ ক্যামেরা বন্দি করে তুমি ওয়াইটিতে ছাড়ছো, তার বিনিময়ে তুমি পয়সা ইনকাম করছো। তোমার মতো হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এটা করছে। তোমরা যে সময়টায় চ্যানেল খুলেছিলে ওই সময়টা ভাইরাল হওয়ার সুবিধা ছিল। তবুও তোমার ভাইরালের পেছনে অনেকার ক্রেডিট আছে। তুমি নিজে নিজে ভাইরাল হওনি। যা হোক, তুমি পরিশ্রমী, তুমি কাজ করতে ভালোবাসো, সেটা আমরা সবাই জানি এবং তোমার চরিত্র দিক দিয়ে তুমি ভালো সেটাও জানি। কিন্তু তোমার কিছু কিছু কথাবার্তা, তোমার কিছু আচার আচরণ যেটা তোমার দর্শকরা তোমাকে পছন্দ করে না। আর তোমার ছেলের টাকা তোলা নিয়ে আমি বলবো না কিছু, কারণ তোমার ছেলের বিএমটির জন্য টাকা তোলার কথা আমরাই বলেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম তুমি কিউআর কোড দাও। আর যারা তোমাকে বারণ করেছে টাকা দিতে হবে না, তার মধ্যে আমি একজন ছিলাম। আমিও বলেছিলাম কারো টাকা ফেরত দিতে হবে না। আয়ুষের ট্রিটমেন্টের জন্য দেয়া হয়েছে, সে বিএমটি হোক আর যাই হোক, ট্রিটমেন্টের জন্য আমরা দিয়েছি। যারা টাকা চায় তাদের দিয়ে দাও, আমাদের টাকা আমরা ফেরত নেব না। তার মধ্যে আমিও ছিলাম। ওটা নিয়ে কিন্তু আমার একটা জায়গায় কষ্ট হয়েছে। তুমি আমাকে দিয়ে ভিডিও করেছিলে যে তুমি
যে টাকা তোমার কাছে আছে 8 লাখ না কত লাখ ছিল সেই টাকাটা তুমি কোনো অনাথ আশ্রমে কিংবা কোনো আশ্রমে দিতে চাও তার ব্যবস্থা করো এবং তুমি ভিডিও করে বলো পাবলিককে সেরকম কিছু ঠিকানা আমাকে দিক। এই জায়গাটায় আমার আহ, কষ্ট কোথায় তুমি এটা আমাকে দিয়ে বলিয়ে পরে তোমার সংসারের তোমার পরিবারের লোকে তোমাকে বারণ করেছে বলে তুমি টাকাটা দাওনি। মানুষ আমাকে এসে জুতিয়েছে আর আমিও গাধা তোমার কথা শুনে ভিডিওটা করেছিলাম। ভেবেছিলাম হ্যাঁ তুমি টাকাটা দিয়ে দিতে চাও এবং তুমি একথাও বলেছিলে যে তুমি যদি এই ভিডিওটা না করো তাহলে আমার জীবনে চরমতম একটা ক্ষতি হয়ে যাবে, আমি আর নিতে পারছি না, আমি আর নিতে পারছি না, সেই জন্য করেছিলাম। ওই জন্য ওই টাকা নিয়ে আমার ওই রাগটা ছিল। তাছাড়া তুমি যে টাকা তুলেছো কেন তুলেছো, টাকা ওরকম অনেকেই তোলে, অনেকেই তোলে, সেই হিসাবে তুমিও তুলেছো। বিএমটি করনি, অন্য ট্রিটমেন্ট করেছো। আমার কিন্তু সেই জায়গায় কোনো তোমার প্রতি কোনো রাগ দুঃখ নেই। তুমি আমাকে লোকের কাছে ছোট করেছো সেটা নিয়ে আমার ক্ষোভ ছিল, আর কিছু না। আর তোমার যে এই যে কার্যকলাপ এই যে কিছু তুমি করেছো, তুমি টাকা দিয়েছো কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি করেছো যেখানে তুমি নিজে তোমার ভিউয়ার্সদের কাছে তুমি খারাপ হয়ে গেছো। আজকে তুমি বলেছো যে কিছু কারণে তোমার ভালোবাসার মানুষ তোমাকে ছেড়ে চলে গেছে। কেন? কি কারণে? আমি ছেড়ে চলে এসেছি একটাই কারণ, তুমি আমাকে সোশ্যালি অপমান করেছো। আর আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটর। অবশ্যই, অবশ্যই যেটা দেখবো সেটা বলবো। যখন তোমাকে সমর্থন করেছি তখন সত্যিই তুমি ভালো ছিলে। এখন যে খারাপ হয়েছে তা না। কিন্তু এখন তোমার অহংকারটা বেড়ে গেছে। আমি কখনো বলব না যে ওই টাকা নিয়ে তুমি মানে ফ্ল্যাট ভাড়া নিয়েছো, খাচ্ছ না। তোমার ইনকাম ওয়াইটি থেকে প্রচুর। সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে তুমি প্রচুর টাকা ইনকাম করো। সেটা আমি বুঝতে পেরেছি। অনেকেই বুঝতে পেরেছে। কিন্তু তোমার এই যে অহংকার, তোমার এই যে নিজেকে একটা জায়গায় উঁচু জায়গায় ভাবা, এটা ঠিক নয়। আজকে যদি ওয়াইটিটা বন্ধ হয়ে যায়, তোমার এই এত টাকা ইনকাম মান্থলি কি হবে? পারবে না। এবং যতটুকু এই পর্যন্ত তোমরা ইনকাম করেছো একটা ব্যবসা-ট্যাবসা করে তোমরা খেতে পারবে। এটা ঠিক। কিন্তু এই ওয়াইটি বন্ধ হলে তোমার অহংকারের কিছু থাকবে না। যতই উপরে ওঠো, কোথায় তুমি ছিলে সেই কথাটা একেবারে ভুলে যেও না। ভুলে যেও না। আজকে আর আমি অন্য ভিডিও আজকে প্রিয়াকে নিয়েই সময় কেটে যাবে। তো বলতে হবে যেটুকু বলার। আর নিজে বলেছ না যে তোমার কাজ তোমাকে, হ্যাঁ তোমার কাজ তুমি করবে। তোমার কাজ তোমাকে করবে। তোমাকে করতে হবে। তুমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার। তুমি যেটা দেখাবে সেটা পাবলিক দেখবে। ভালো লাগলে ভালো কমেন্ট করবে। কোথাও যদি তাদের খারাপ লাগে, খারাপ কমেন্ট করবে। তোমাকে ভিউ দিচ্ছে, তাদের ভিউতে তোমার রেভিনিউ ইনকাম হচ্ছে। তারা বলবে না তোমাকে? অবশ্যই বলবে। আর তুমি ব্লগার বলে তুমি তোমার কথা বলার অধিকার নেই কে বলেছে? তুমি কি ছেড়ে দাও নাকি কাউকে? ছেড়ে দাও? তুমি তো প্রত্যেকটা কথার উত্তর দিতে আসো। অথচ আমি এটা বলছি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমার সঙ্গে আগে যোগাযোগ করেনি। তুমি প্রত্যেক যাদের সঙ্গে যোগাযোগ করেছো, তুমি তাদের সঙ্গে নিজে থেকে যোগাযোগ করেছো। কেন? কি দরকার ছিল এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের তোমার সঙ্গে যোগাযোগ করার? আমি তো কারোর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তোমাকে ফোন করে বলিনি, প্রিয়া আমার সঙ্গে কথা বলো। আরো অনেক ক্রিয়েটর আছে তাদের সঙ্গেও তুমি নিজে ফোনে কথা বলে যোগাযোগ করেছো। তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সঙ্গে সম্পর্ক তৈরি করো কেন? তারা যদি এত খারাপই হবে, কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটর তোমার ক্যারেক্টার নিয়ে কথা বলেছে, আমি বলছি তাদের বিরুদ্ধে তোমরা ব্যবস্থা নাও। কারণ কন্ট্রোভার্সির জোনটা দু একজনের জন্য নষ্ট হয়ে যাচ্ছে, সেটা আমরা পছন্দ করি না। তাহলে শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটর, সমালোচনা, এরা ভালো না, এরা নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারে না, এরা বড় ব্লগারদের নিয়ে বলে হ্যান করে ত্যান করে। আরো তো অনেক ক্রিয়েটর আছে। তোমরা শেষ হয়ে গেলে আরেকজনকে খুঁজবে কেন? আমরা যে ভিডিও করি তোমাদের শেষ করার জন্য? শেষ করার জন্য? মন্দিরাকে নিয়ে তুমিও করেছো কন্ট্রোভার্সি, আমরাও করেছি। কই মন্দিরা শেষ হয়েছে? বরঞ্চ মন্দিরা এখন আরো মানুষের হৃদয়কে জুড়ে নিয়েছে। কেন? একবার মনে মনে ভেবে দেখো তো কেন মন্দিরাকে লোকে এত ভালোবাসে? কেন ভালোবাসে? ও যদি নোংরামি করেছে সেটাও বলেছে যে হ্যাঁ আমি এই নোংরামিটা করেছি। ও সত্যি কথা বলেছে। ও কোনো জিনিস লুকায় না। ওর ভিউয়ার্সদের ধরে রাখার ক্ষমতা আছে।
ও কখনো অহংকার করে কাউকে বলতে আসে না যে আমি উপরে আছি, তোমরা নিচ থেকে আমাকে দেখো। কি 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 যোগ্যতা তোমার? এই ওয়াইটিতে ভিডিও করা ছাড়া আর একটা যোগ্যতা তুমি দেখাও তো তোমার আছে? আরে আমরাও তো ভিডিও করছি, সংসার করছি, চাকরি করছি, ছেলে মেয়ে মানুষ করেছি, সামাজিক কাজ করছি, তারপরেও ওয়াইটিতে এসে ভিডিও করে পয়সা কামাচ্ছি। শুধু যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলো না, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলো না। তুমি মূর্খ বলে তোমাকে কেউ কিছু, আমরা অন্তত বলি না মূর্খ। তুমি কাজে মূর্খামি করো, তুমি পড়াশোনা কম জানলেই শুধু মূর্খ হওয়া যায় না, শুধু পুঁথিগত বিদ্যা নিয়ে শিক্ষিত হওয়া যায় না। সামাজিক বাস্তব পরিস্থিতি জেনে সেইভাবে নিজের চারিত্রিক বৈশিষ্ট্য, তার ভাষা, তার কথা বলা, তার আচরণ, এগুলো নিয়ে একটা মানুষ তার শিক্ষিত মানুষ হয়। অনেক মানুষ আছে কম শিক্ষিত, কিন্তু তাদের বিচার বুদ্ধি, তাদের জ্ঞান, তাদের কথাবার্তা অনেক বেশি উন্নত। আগেকার মানুষ, প্রাচীন মানুষ, তারা কতটুকু লেখাপড়া জানতো, কিন্তু তারা বিচার, সবাই বসে বিচার করত, তাদের মুরব্বি বলে মানা হতো। গ্রামের অনেক শিক্ষিত লোক তাদের কাছে পরামর্শ নিতে যেত। তোমাদের কে মূর্খ বলেছে? মূর্খের মতো কাজ করলে মূর্খ তো বলবেই, আর মূর্খামি শিক্ষিতরাও করে। আজকে তুমি যে পরিস্থিতিতে আছো, তোমার সব সময় নমনীয়তা, তুমি কত বড় বোকা দেখেছো? কত বড় বোকা! তোমার প্রেগন্যান্সি জেনেও তুমি একটা লিফট বিহীন বাড়ি ভাড়া নিয়েছো, এটা মূর্খামি না? এই অবস্থায় সিঁড়ি ভাঙে কেউ? আয়ুষের পড়াশোনার জন্য তুমি এসেছো, এটা খুব ভালো কথা, খুব ভালো কথা, আসবেই। কিন্তু তোমাকে তোমার দিকটাও তো দেখতে হবে না? তোমার একতলা থেকে দোতলা এইটুকু জায়গা তোমার সিঁড়ি ভাঙার পক্ষে ঠিক আছে। তুমি যে ব্যায়ামগুলো করছো, ওগুলো কি ডাক্তার তোমাকে বলেছে করতে? বলেছে করতে? দেখো, একটা গ্রামের মেয়ে শহরে এসে তার পোশাকের পরিবর্তন হয়, কিন্তু সে কিন্তু ওই গ্রামের আদব কায়দা একেবারে ছাড়ে না। তোমার ভিউয়ার্সরা, তুমি এখন যে পোশাক পরে যেভাবে তুমি তোমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছ, তোমার ভিউয়ার্সরা ওগুলো পছন্দ করে না। তুমি নিজের তুমি যা যেভাবে প্রথম থেকে তোমার ব্লগিং এ দেখিয়ে এসেছো, হঠাৎ করে যদি তুমি সেইটা পরিবর্তন করে দাও, ভিউয়ার্সরা নিতে পারবে না। পারবে নিতে? তোমার যে সন্তানটি জন্মাবে, সে না তোমার গর্ভে বেশ একটা উষ্ণ তাপমাত্রায় আছে। মায়ের গর্ভে সন্তান একটা উষ্ণ তাপমাত্রায় আছে। যখন সে বাইরে প্রসব হবে, তখন কিন্তু বাইরের জগৎটা তার কাছে কমফোর্টেবল হয় না। তখন তাকে কি করে? হিটে রাখে, কাচের ঘরে রাখে। এখনকার যুগে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি এত উন্নত হয়েছে, বাচ্চাটাকে অন্তত ৪৮ থেকে ৫২ ঘন্টা তাকে বুঝতে দেয় না সে বাইরে বেরিয়ে অন্য পরিবেশে পড়েছে। তাকে আস্তে আস্তে ধীরে ধীরে এই পরিবেশটাকে মানিয়ে নেওয়ার জন্য সিস্টেম আছে। তুমি গ্রাম থেকে শহরে এসেছো, শহরের আদব কায়দা পোশাক তুমি পরো, একটু ধীরে ধীরে পরিবর্তন করো। তুমি একেবারে একচোটে নিজেকে পাল্টে নিয়েছো। তোমার ভিউয়ার্সদের এটা পছন্দ হতে নাই হতে পারে। আমার পোশাক নিয়ে কোনো অভিযোগ নেই, সে উলঙ্গ হয়ে না ঘুরলেই হলো। কিন্তু তুমি তোমার ভিউয়ার্সদের টেস্ট তো তুমি জানবে। পরিবারে তোমরা ৩ টে লোক, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার শ্বশুর শাশুড়িও বাড়িতে আছে, তোমার মা বাবা। তুমি তো জানো এরা প্রত্যেকে কি কি খেতে ভালোবাসে, এবং যে সুগৃহিণী তাকে এটা জানতে হয় যে পরিবারের ৫ টা লোক কি কি খেতে ভালোবাসে। তাহলে তোমাকে সেই বুদ্ধি খাটিয়ে রান্না করতে হবে যে আহ, এই রান্নাটা করলে মোটামুটি সবাই খেতে পারবে। এমন কিছু করব না যাতে একজনের ভালো লাগবে আর ৫ জনের খারাপ লাগবে। তেমনি তোমার ভিউয়ার্সদের টেস্টও তোমাকে জানতে হবে। আমি যেমন জানি আমার ভিউয়ার্সরা কি ধরনের ভিডিও পছন্দ করে, আমি সেইভাবে ভিডিও করে আমি বুঝে গেছি। প্রথম দিকে হয়তো বুঝতে পারতাম না। এখন আমি যদি ভিডিও খুলে অনর্গল গালাগালি, অনর্গল মিথ্যে কথা, অনর্গল এইসব বলতে থাকি, আমার প্রতি তাদের বিশ্বাস থাকবে না। আমার ভিউয়ার্সরা কোনো ঘটনা ওয়াইটিতে ঘটলে তারা আমার জন্য অপেক্ষা করে আমি কি বক্তব্য রাখছি। কারণ আমার প্রতি তাদের একটা আস্থা, বিশ্বাস আছে যে না, আমাদের এই ক্রিয়েটার এই কথা বলতে পারে। আমি একটা
যদি খারাপ কিংবা তাদের মতবিরোধের কোনো কথা বলে থাকি, সঙ্গে সঙ্গে আমাকে কমেন্ট করে, আন্টি তোমার এই ভিডিওটায় তোমাকে সমর্থন করতে পারলাম না, আমার মেনে নিতে হয়। তাহলে তোমার প্রথম খেয়াল রাখতে হবে তোমার ভিউয়ার্সরা তাদের টেস্টটা কেমন। তুমি এতদিন তাদের গ্রামের পরিবেশ দেখিয়েছো, হঠাৎ করে শহরের পরিবেশে দেখাতে শুরু করেছো, একটু অসুবিধা হবে, কিন্তু নিজেকে একদম এক ঝটকায় তুমি 100% তোমার পরিবর্তন করে দিয়েছো। এটা ঠিক করনি, এটা ভিউয়ার্সরা মানতে পারেনি। দেখো প্রেগনেন্সি জার্নি অনেক ইউটিউবাররা দেখায়, তাদেরটা দেখেছে, তোমারটা দেখে কেন তারা নোংরা বলছে? কেন নোংরা বলছে বুঝতে পারো না? আমরা জানি, আমরা জানি যে গর্ভবতী অবস্থায় মেয়েদের পেটটা উঁচু হয়, আমরা জানি স্বাভাবিক। এবং এই সময়টা না মেয়েদের সৌন্দর্য অন্য দিক দিয়ে বাড়ে, হয়তো তার রংটা চটে যায়, তার চোখের কোণে কালি পড়ে, অনেক কিছু হয়। কিন্তু এই যে গর্ভবতী মায়ের যে একটা সৌন্দর্য, এটা সবাই শ্রদ্ধা করে, শ্রদ্ধার চোখে দেখে। তুমি এমন এমন কিছু শর্ট ভিডিও করো, তোমার ভিউয়ার্সরা এটা পছন্দ করে না, কিন্তু তুমি করবেই। তুমি বলে দিয়েছো আমার তো ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আমি তো করবোই। আয়ুষ যখন পেটে ছিল তখন তোমার চ্যানেল ছিল না, তুমি তোমার প্রেগনেন্সিটা শেয়ার করতে পারোনি। এখন তো কিন্তু তোমার 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 ভিউয়ার্সদের টেস্ট তো তোমাকে জানতে হবে না? তোমার পাশ থেকে সরে যায়নি, তোমাকে ঘৃণাও করি না। তোমার ভিডিও না দেখলে তোমাকে নিয়ে ভিডিও করছে কি করে? তোমার ভুলগুলো ধরাতে চাই, কারণ তোমার চ্যানেলটা তোমার যেমন ভালোবাসার, তোমরাও এই ব্লগাররা তেমনি আমাদেরও ভালোবাসার। দিনের পর দিন যখন তোমাকে নিয়ে কাটাছেঁড়া হয়েছে, যা না তাই লোকে বলেছে, তোমার পাশে দাঁড়িয়েছিলাম ঢাল হয়ে। কোনোদিন তোমার কাছ থেকে এইটুকু কিছু পাওয়ার আশা করিনি। কোনোদিন বলিনি প্রিয়া আমার একটা ভিডিও তুমি কমিউনিটিতে দাও, কোনোদিন বলিনি। বরঞ্চ তুমি একটা দিয়েছিলে, আমি নামাতে বলেছি যে আমার ভিউটা এমনি হোক, আমি নিজে খেটে উঠি, তাতে যদি আমার 2000 ভিউ হয় তবুও আমার শান্তি, যে না এটা আমার পরিশ্রমের ফসল। অভিজিৎ যেমন বললো আমাদের কোনোদিন লাখ লাখ ভিউ হবে না, আমাদের দরকার নেই লাখ লাখ ভিউ এর, কারণ লাখ লাখ ভিউ দিয়ে যেমন চ্যানেল উঠাতে পারে, ওই লাখ লাখ ভিউয়ার্সরা চ্যানেল আবার নামাতেও পারে। তাই লাস্টে একটা কথা বলি, স্বামী কাছে এসেছে, সন্তান হাতে একটা পেটে একটা, ভদ্রভাবে সুস্থভাবে ব্লগিং করো। এমন কিছু ক্রিয়েটিভিটি দেখিও না যে ক্যামেরা খুলে তোমার বিরুদ্ধে বলতে বসতে হয়। আর আমি নিজেকে এমন একটা জায়গায় রেখেছি, কারণ ভুল দেখলে আমি পা চেটে ভিডিও করতে পারবো না। তোমাকে যেমন পজিটিভ বলবো, তেমনি নেগেটিভ দেখলেও বলবো। তা চলো আজকে এইটুকু থাকলো, দেখি আমাদের ম্যাডামকে নিয়ে কালকে সকালে ভিডিও দেবো। অবশ্যই কন্টেন্ট আছে, অনেক কিছু বলার আছে। ফার্স্ট পার্ট দিয়েছি, সেকেন্ড পার্ট তো আসবেই। কারণ সন্দীপদের সঙ্গে খুব কাছে না হলেও কিছুটা তা কাছে মাঝে গিয়েছি। আমাকে একজন কমেন্ট করেছে যে একটা পিকনিক হয়ে যাক। পিকনিকে আমাদের ডেকেছিল তাই গিয়েছিলাম, পয়সা দিয়ে খেয়ে এসেছি। পয়সা নেয়, ও ভুল করে, পয়সা নেয়নি, পয়সা আমরা দিতে চেয়েছি কিন্তু সন্দীপরা নেয়নি। ওর মা বলেছে যে তোমাদের দুটো খাইয়ে আমরা পয়সা নেবো, এটা ভাবলে কি করে? যাই হোক, ওই ফ্যামিলিটা আমাদের কাছে ভালোবাসার, ভালোবাসারই থাকবে। সন্দীপ ভুল করেছে, ঠিক করেছে, তার পাশ থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি তো সরব না, আমি সরব না। তার ভুলটাকে ধরাবো, আবার তার চ্যানেলের পাশেও থাকবো, যেমন প্রিয়া। চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। আর একটু স্পিড বাড়িয়ে কিন্তু ভিডিওটা দেবো। মোটামুটি 34 মিনিটের ভিডিও হয়েছে, এটাকে তো একটু ছোট করে আনতে হবে। চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।